মর্নিং টু এভরিওয়ান। আর আজ আমাদের শুরু হতে চলেছে সিকিম রাইডের প্রথম দিন। আর দেখা যাক আজকের দিনে কতটা আমরা লং রাইড করতে পারি বা কতটা জার্নি এসে কমপ্লিট করতে পারি। এবং কালকে রাত্রে অনেকটা লেট করে শুয়েছিলাম, সেই হিসাবে আমার শরীর অনেকটা ক্লান্ত। তো দেখা যাক কি হয়। তো এটা আমার বন্ধু ফারুক। তো আজকে দুজনে একসঙ্গে যাচ্ছি সিকিমে। তো তোমাদের বেশি বেশি করে ভালোবাসা চাই, তো ভালোবাসা দাও আর আমাদের জন্য দোয়া করো যেন আমরা সুন্দরভাবে আমাদের এই জার্নিটাকে কমপ্লিট করতে পারি। এটি হচ্ছে আমার বাইক, এটা হচ্ছে ফারুক, ডোমিনার 250 নিয়ে যাচ্ছে। তো আমাদের জার্নি শুরু হয়ে যাচ্ছে। তো ফারুক তুমি এগোও সামনে, ফারুক তুমি চলো সামনে চলো। তো এখন দেখো ঘড়িতে সময় এখন ঠিক 5:45 বাজছে। তো ঠিকই আছে, পারফেক্ট টাইম। আর এদিকে দেখো সূর্যের দেখা মিলে গেছে, কারণ আমরা চেয়েছিলাম যে এই টাইমে জার্নিটা করতে, কারণ এই টাইমে যে সূর্যের যে একটা সুন্দর যে দৃশ্য সেটা আমরা উপভোগ করার জন্য আরও লেট করেছি। তো আমরা আছি এখন NH2 হাইওয়ের ধারে। তো এটি বাড়ির মোটামুটি কাছাকাছি বলতে পারো। তো চলো আর বেশি দেরি না করে আর সময় নষ্ট না করে বেরিয়ে যাই আমাদের সেই সিকিম রাইডের উদ্দেশ্য। তো তোমরা বেশি বেশি করে ভালোবাসা দাও, নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। আর যদি মনে হয় যে ভিডিওর মধ্যে এমন কিছু ভুল হচ্ছে বা কিছু, তো প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে, আমি চেষ্টা করব সেই ভুলগুলোকে ঠিক করে নেওয়ার। তো চলো মোটো ব্লগ সেটআপে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো দেখো আমার মোটো ব্লগ সেটআপ এই যে দেখতে পাচ্ছ তোমরা। তো বাইকটা স্টার্ট দিলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সর্বদা দোয়া করেই বাইক চালানো স্টার্ট করি, আজকেও সেম ওই প্রসেসেই চালানো শুরু করলাম। আর এই হচ্ছে আমার অ্যাপাচি RTR 4V, এটাকে নিয়ে আজকে আমাদের সিকিম রাইড হতে চলেছে। তো এই বাইকের কাছে একটাই প্রার্থনা করি, সে যেন আমাকে মাঝপথে ধোকা না দেয়, যেন এই আমাদের জার্নিটা যেন সুন্দরভাবে আমরা কমপ্লিট করতে পারি। কারণ পরিপূর্ণ ভরসা কিন্তু নিজের উপর তো আছেই, তার থেকে বেশি ভরসা করছে আমার এই বাইকটাকে। কারণ আজকে সমস্ত স্বপ্ন কিন্তু এই একটা জিনিসের উপর ভরসা করে। তো দেখা যাক, তার প্রতি ভালোবাসা আমার অগাধ আছে, আজীবন থাকবে। আর আমার মনে হয় এই বাইকটা আমার একটা লাইফে একটা স্বপ্নের বাইক যেটাকে বলতে পারি, যেটাকে পাওয়ার জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে। তো অনেক কথাও শুনতে হয়েছে বাইকটার জন্য। তো চলো বাকি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার অনেকটা দূর পথ অতিক্রম করে, কেননা অনেকটা লম্বা জার্নি। তো আমাকেও ব্যাটারিটা কম ইউজ করতে হবে। তো তোমাদেরকে মাঝে মাঝে আমি সিনগুলো দেখাবো। এখন একটু স্টার্টিং টাইম বলে তোমাদেরকে একটু ভিডিওর আমি জাস্ট ফুটেজটা দিয়ে দিচ্ছি। দেখো এখন এই দিকটা দেখো আর এদিকটা দেখো, কারণ এইদিকে যে সূর্য উঠছে আর এই যে সুন্দর একটা পরিবেশ, এই সকালের যে সুন্দর দৃশ্য একটা অসাধারণ ফিল এনে দেয়। আর ভিডিওর ফুটেজ তো অসাধারণ, কোনো কথাই হবে না। তো ঠিক আছে, তোমরা মোটো ব্লগ এনজয় করো আর আমার এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে, কেননা এই ব্লগে আমি তোমাদের সঙ্গে এভরিথিং শেয়ার করতে চলেছি। আর আমি একজন নিজেও নতুন মোটো ব্লগার, বা বলতে পারো যে আমার লাইফে প্রথম একটা লং জার্নি। এতটা লং জার্নি হয়তো আমি আর কখনো করিনি। গিয়েছিলাম হয়তো 1-2 দিনের জার্নিতে গেছি, বাট 1 সপ্তাহের জার্নি এটা অনেকটা আমার কাছে অনেকটা লং। তবে কারণ স্বপ্ন পূরণ করতে গেলে কষ্টকে কিছু মনে করলে হবে না, কারণ কষ্ট তো প্রত্যেকটা মানুষের জীবনেই থাকবে। আর মানুষ হয়ে আমাদের কর্তব্য সেই কষ্টটাকে ভুলে গিয়ে নিজের স্বপ্নটাকে পূরণ করার। আর প্রতিটা মানুষ স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন পূরণ করার ইচ্ছা যদি তার মধ্যে না থাকে তাহলে সে হয়তো কখনোই স্বপ্নগুলো পূরণ করতে পারবে না। তো আমরা দেখতে পাচ্ছ বর্ধমান আর গৌরব। তো আমরা বর্ধমান হয়ে আমরা শিলিগুড়ি সাইডে রাস্তা নেব। তো এখন আমরা মোটামুটি গৌরবের কাছাকাছি আছি, সাইনবোর্ডে লেখা দেখতেই পেলে। যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম আমার বন্ধু দাঁড়িয়েছে, ওর বাড়ি থেকে হাওয়া চেক করে আসেনি, তো যার কারণে সে হাওয়া চেক করে নিচ্ছে। আর এটা দরকারও আছে, কারণ অনেকটা লম্বা জার্নি আমাদের। তো জার্নিতে
বাইককে সবসময় ওকে রাখতে হয়। যেমন কালকে রাত্রে আমার এই কারণে লেট হয়েছিল, কালকে বাইকটা নিয়ে গিয়েছিলাম প্রায় তখন 7টা বাজে, আর আমি বাড়ি ফিরেছি তখন 10:30। কারণ গাড়িতে অনেক কিছুই কাজ করানোর ছিল, যে কাজগুলো কমপ্লিট করতে অনেকটা সময় লেগে গেছিলো। আর এরপরেও আমি মোবিল কিছুদিন আগে চেঞ্জ করেছিলাম, তো একটা মোবিল আরও 2 বোতল মোবিল নিয়ে নিয়েছি। তো সেটা এখন না, শিলিগুড়িতে গিয়ে আমি চেঞ্জ করব, কারণ আমার আগের যে মোবিলটা সেটা প্রায় 1000 কিলোমিটার মতো চলেছে আর কি। তো তাই ভাবলাম এখন হুটহাট করে চেঞ্জ না করে শিলিগুড়ি পর্যন্ত আমাদের 576 বা 570 কিলোমিটার পথ, তো সেখানে গিয়ে তখন আমি চেঞ্জ করে নিতে পারি বা তারপরেও চেঞ্জ করতে পারি। তো সেটা দেখা যাবে পরিস্থিতি অনুযায়ী। তো আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তো যখন আমরা এরকম 3 লেন, দেখো এখানে 3 লেন দেখতে পাচ্ছ রাস্তায়, তো এই ক্ষেত্রে তোমরা যখন এই হাইওয়েতে চালাবে তো চেষ্টা করবে এই লুকিং গ্লাস যেগুলো আছে এই দুটোকে, রাস্তাটাকে যাতে কভার করতে পারে। অনেক সময় আমরা কি করে থাকি, লেফট হ্যান্ডের যে মিররটা আছে সেটাকে আমরা আমাদের মুখ দেখার ক্ষেত্রে ইউজ করি। তবে তোমাদেরকে একটাই সাজেস্ট করব, হাইওয়েতে কখনো নিজের মুখ দেখার জন্য এই মিররকে ইউজ করবে না। সবসময় চেষ্টা করবে রাস্তাটা যাতে কভার হয় দু সাইডটাই, কারণ তুমি হাইওয়েতে যখন গাড়ি চালাবে তুমি কখনো এ লেন কখনো ওই লেন এইভাবে চেঞ্জ করতে থাকবে। যখন ইন্টারচেঞ্জ চলবে তখনই হুটহাট করে সাইড দিয়ে গাড়ি আসতেই পারে, তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা অনেক হাই হয়ে থাকে। তো তার জন্য বলবো মিররকে সবসময় রাস্তার কভারেজে রাখবে, দু সাইডটা সবসময় ফলো করে রাস্তায় হাইওয়েতে বাইক চালাবে। তো এতটুকুই তোমাদেরকে বলার ছিল, ছোট্ট ইনফরমেশন, অনেক সময় কাজে আসতে পারে। তো ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের ফার্স্ট টোল প্লাজা বর্ধমান টোল প্লাজাতে গিয়ে। পৌঁছে গিয়েছি বর্ধমান টোল প্লাজা, যেটা আমাদের ফার্স্ট টোল প্লাজা পড়ছে। তো এরপরে আমাদেরকে অনেক টোল প্লাজা ক্রস করতে হবে। তো এটা হচ্ছে আমাদের বর্ধমান টোল প্লাজা। তো বর্ধমান টাউন থেকে আমরা যাব রাইট সাইডে, তো যে রাস্তাটা শিলিগুড়ি সাইডে গেছে বা মালদা হয়ে ওইদিকে যে বেরিয়ে গেছে, তো আমরা মালদা লাইন নেব, ওটা ক্রস করে টাউনে যাওয়ার পরে। তো এখন আমরা এই টোল প্লাজাটা ক্রস করব। আমার বন্ধু আগে চলে গেছে, তো একটু ডিস্টেন্স মেনটেন করছে, এটা দরকার আছে ডিস্টেন্স মেনটেন করার। তো তোমরাও যারা যাবে এইভাবে সবসময় চেষ্টা করবে ডিস্টেন্সটাকে মেনটেন রাখার, কারণ ডিস্টেন্স মেনটেন রাখলে সবসময় তুমি সেফ থাকবে। নতুবা এরকমও ক্ষেত্রে হয়ে থাকে যে তুমি ডিস্টেন্স মেনটেন করছো না, বাট সামনের জন ব্রেক মারলো, তখন পিছন থেকে গিয়ে ধাক্কা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এদিক থেকে সাইড দিয়ে, লেফট সাইড দিয়ে যেটা বাইকের ওয়ে আছে সেই দিক দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে সামনে আরও দুজনকে দেখতে পাচ্ছি যারাও এইভাবে আমাদের মতোই যাচ্ছে। আমরা পৌঁছে গিয়েছি বর্ধমান শক্তিগড়, যেখানটা ল্যাংচা হাউস নামে বা ল্যাংচা ফ্যাক্টরি নামে মানুষ চিনে থাকে। তো এখানকার ল্যাংচা হচ্ছে বিশ্ববিখ্যাত ল্যাংচা। আমরা একটা টাইম বহুবার এসেছি, এখান থেকে নিয়ে গেছি, এখানে অসাধারণ ল্যাংচা বানাই। তো তোমরাও চাইলে আসতে পারো, এই ল্যাংচা হাউস থেকে ল্যাংচা খেতে পারো। কারণ আমরা NH2 থেকে নেমে গেলাম, বর্ধমান টাউনের ভিতর দিয়ে আমরা যাব। তো আমরা উপরে ছিল হাইওয়ে, আমরা ওখান থেকে নিচে নেমে গেলাম। তো এখান থেকে বর্ধমান টাউন হয়ে সিধা ওইদিকে রাইট সাইড দিয়ে বেরিয়ে যাব। এই হচ্ছে সাবওয়ে, ক্রস করলাম, রাইট সাইডে টার্ন নিলাম। সামনে হচ্ছে বর্ধমান শহর, যেটাকে বর্ধমান সিটি বলে। তো এবার আমরা বর্ধমান সিটির দিকে মুভ করব। লেফট সাইড দিয়ে বর্ধমান সিটি চলে যাচ্ছে। তো এই হচ্ছে বর্ধমানের ফ্লাইওভার। তো এই ফ্লাইওভার থেকে নেমে কেউ আমরা আগে নামিনি, আমরা একটু ভুল করেছিলাম। তো আমরা সামনের দিক দিয়ে নেমে আবার ব্যাকে আসতে হলো। আর যদি সামনে নেমে যেতাম তাহলে হয়তো আর রিটার্ন আসতে হতো না। তো ঠিক আছে, এইভাবেই ভুল হতে হতেই জীবনে শিক্ষা হবে। তোমরা যদি রাস্তার আপডেট বলো, তো এদিকে রাস্তা একদম ক্লিয়ার, একদম ফ্রেশ রাস্তা আছে। তো আর অনেকটা চওড়া রাস্তা।
তো আরামসে কোনো চিন্তার কারণ নেই, কারণ এদিকে রাস্তা খুবই ভালো। আমি অনেক ভিডিওতে দেখেছি, রিসেন্ট যারা ভিডিও বানিয়েছে, তো এদিকে কিছু মাস আগেই রাস্তায় কাজ হয়েছে, যার কারণে এদিকে রাস্তা পুরো ফ্রেশ আছে বা রাস্তা পুরো ক্লিয়ার, একদম ঝাঁ চকচকে রাস্তা। তো তোমরাও যদি যাও তোমাদের কোনো প্রবলেম হবে না, একদম বিন্দাস চলে যেতে পারবে। তো এই ইনফরমেশনটা দেওয়ার জন্য ভিডিওটা অন করা। তো আশা করি আপডেট পেয়ে গেছো। তো আসার পথে বর্ধমানের ট্রেন গেট পড়লো, তো এখন রেল গেট নামানো আছে, এবার দেখা যাক কখন খোলে। তো খুলে দেবে, কপালটা খুবই ভালো যে খুব তাড়াতাড়ি, জাস্ট আমরা এসে 1 মিনিটও হয়নি দাঁড়িয়েছি, খুব ভালো। এই হচ্ছে বর্ধমান লাইন। তো রেলগেট পার হয়ে গেলাম, বেশি সময় এখানে নষ্ট হলো না। এইভাবে যতটা কভার হয়ে যায় ততটাই অনেক আমাদের জন্য ভালো, তত তাড়াতাড়ি আমরা শিলিগুড়ি পৌঁছে যেতে পারবো। কারণ 570 কিলোমিটার কভার করাটা অনেকটা সময়ের ব্যাপার। তো আমরা চেষ্টা করছি যতটা পারা যায় ট্রেনে একটু কভার করে নেওয়ার, কেননা সন্ধ্যার চিন্তাভাবনা আছে, সন্ধ্যার মধ্যে পৌঁছে যাওয়ার। এবারে যদি রাস্তায় কখনো জ্যামে পড়ি তাহলে সেই ক্ষেত্রে হয়তো লেট হয়ে যেতে পারে, তো টার্গেটটাকে কমপ্লিট করতে হবে। এদিকে রাস্তা একটু খারাপ, কারণ এদিকে কাজ হচ্ছে, সম্ভবত এখানে ফ্লাইওভার হবে, যার কনস্ট্রাকশনের কাজ চলছে। এদিকেও সেম, এদিকেও কাজ চলছে। তো আবারও ভালো রাস্তা, খারাপ বলবো না, যথেষ্ট ক্লিন রাস্তা আছে। ভিউটা দেখো, মানে যত দূরে তুমি তাকাবে শুধু সবুজ আর সবুজ, একটা অসাধারণ দৃশ্য সত্যি। এই সবুজ জিনিসটা দেখার পরে না চোখটা জুড়িয়ে যায়, মনে হয় সত্যি আমরা গ্রামের মানুষ কত আনন্দে বা কত সুখে আছে। আসলে এগুলি আমাদেরকে বারবার ফিল এনে দেয় যে আসলে গ্রাম্য পরিবেশটা সত্যিই সুন্দর। কারণ যারা টাউনে থাকে তারা এই ফিলটা পাবে না, তো আমরা গ্রামে থাকি, আমাদের কাছে এটা নর্মাল। বাট সত্যি বলছি, এখন এই মুহূর্তে এইখানের যে পরিবেশটা আমাকে অসাধারণ লাগলো, কারণ যত দূরে তাকাচ্ছি শুধু সবুজ, কারণ এখন ধান চাষ হচ্ছে, তো সব বেশ দেখতে ভালোও লাগছে, একসঙ্গে পুরো একটা সবুজ চাদর বেছানো মনে হচ্ছে। তো আমরা এখন একটা নদীর উপর দিয়ে যাচ্ছি। ও ভাই, অসাধারণ অসাধারণ ভিউ, সেই লেভেলের ভিউ। ও তাহলে ভিউটা দেখো, সামনে পুরো মেঘ আর এরকম একটা ফাঁকা রাস্তা। কোথায় ছিলাম এতদিন, কেন আগে বের হয়নি, এখন সেটা ফিল হচ্ছে। এই যে চারধারে যে এত সুন্দর একটা পরিবেশের যে ভিউ একটা পাচ্ছি, যেটা এতদিন আমি পাচ্ছিলাম না। খুব ভালো লাগছে যে এত সুন্দর ভিউ উপভোগ করতে করতে আবার আমি আমার স্বপ্নের, মানে আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে যাচ্ছি। একটা আলাদাই মজা, একটা আলাদাই আনন্দ। তো মানুষের জীবনটা এরকম দুঃখ কষ্টের মধ্যে দিয়ে, কখনো সুখ কখনো দুঃখ। তো আজকে আমরা যাচ্ছি আনন্দ করতে, এনজয় করতে, কারণ সেটা সবার স্বপ্ন থাকে, কারো লাদাখ, কারো শিলিগুড়ি, কারো দার্জিলিং, কারো সিকিম। তেমনি আমাদের সমস্ত স্বপ্নের মধ্যে থেকে এটা একটা প্রথম স্বপ্ন, যেটা হচ্ছে সিকিম। তো আমরা সেই সিকিম রাইড করছি। তো প্রায় অনেকটাই হয়ে গেল, প্রায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা বাইক জার্নি করে ফেলেছি। দেখা যাক কখন গিয়ে আমরা শিলিগুড়ি পৌঁছাই। তো যে নদীটার নাম দেখাচ্ছে, এই যে নদীটা দেখো, এই নদীর নাম দেখাচ্ছে আর কি, নদীটার কোনো নাম আমি দেখতে পাচ্ছি না।
এই নদীটা কেউ যদি চিনে থাকো তাহলে আমাকে বলো, কারণ আমি জানি না, কারণ আমি এই লাইনে নতুন। গুগল ম্যাপও কিছু বলছে না, সম্ভবত গঙ্গা হবে এটা। অনেকটা লম্বা ব্রিজ। তো কেউ যদি এই নদীটার নাম জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে একটু জানিও। আর সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, দেখা যাক সাইনবোর্ডে কি বলছে। সামনে আছে 40 अंको 23, बोलपुर 28, कांदी 57, बहरमपुर 90, राजग्राम 97। सामने सामने साइनबोर्ड আছে কুলি 28 কিলোমিটার, বহরমপুর 68, মালদা 165, মোরগ্রাম 68। তো আমরা মালদার উপর দিয়ে যাব। তো অনেকটা চলে এসেছি, 8:40 বাজে, আর আমরা এখনও পর্যন্ত কোথাও রেস্ট নিইনি। তো দেখা যাক, আর কিছুটা পরে গিয়ে ব্রেকফাস্ট করবে বলছে। প্রথমে ভেবেছিলাম যে আমরা পৌঁছে গিয়ে মানে ফারাক্কা পৌঁছে গিয়ে করবো, কিন্তু ও বলছেন আমার খিদে পাচ্ছে। তো সেই ক্ষেত্রে চলো, কিছু করার নেই, যখন খিদে তো পাবেই, কারণ অনেকটা পথ এসেছে। আর শরীর, সত্যি কথা বলতে কি জানো তো, যখন শরীরে বেশি হাওয়া লাগে না তখন খিদেটা বেড়ে যায়। আর তারপর বাইকে বসে আছে, একভাবে বাইকে রাইড করছি, বাইকের যে জার্কিং, সেই জার্কিংও অনেক সময় আমাদের শরীর তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো ঠিক আছে, খেয়ে নেওয়া হবে, তারপরে আবারও রাইড হবে, কোনো ব্যাপার না। আর যেটা পুরো দিনটা বাইকের উপর দিয়ে কেটে যাবে। আর এটা হচ্ছে সম্ভবত ধানের মিল, ধানের মিল। রাস্তাটা অনেকটাই ভালো, আর নতুন করে হয়েওছে মনে হচ্ছে। কিন্তু এই বাম্পারের জন্য যত সমস্যা, অতিরিক্ত বাম্পার আছে এই রাস্তায়। তো আমাদের খুব সাবধানে যেতে হবে, কারণ হুটহাট করে সামনে বাম্পার চলে আসছে। দেখো, এখানে বাম্পার পার করলাম, এখানে আবারও বাম্পার আছে। স্পিড ব্রেকার দেওয়া আছে। চলো, আবারও দেখা হচ্ছে কিছুটা পরে। তো আমরা মোটামুটি ফারাক্কার কাছাকাছি এসে গেছি। এখান থেকে ফারাক্কা আর বেশিক্ষণ না, সামনেই ফারাক্কা ব্রিজ। প্রায় এসেই পড়েছি কাছাকাছি। আর উপর দিয়ে দেখতে পাচ্ছ ফারাক্কা রেলগেট, আর রেল লাইন উপর দিয়ে আছে। আর আমরা যাচ্ছি এখন ফারাক্কা ব্রিজের দিকে। তো জানি না এই দিক দিয়ে গেলে কোনো ঝামেলা পড়বে কি না, তাও উঠে পড়লাম। ফারাক্কা ব্রিজ, যেটার জন্য এত জ্যাম কাটিয়ে আসতে হলো। এদিকে ট্রেন লাইন, আর এই সাইড দিয়ে ফারাক্কা ব্রিজে যে সাইড দিয়ে যে একটা পাতলা পড়া রাস্তা করা আছে, তো এখান দিয়ে বাইক সাইকেল সব যাতায়াত করে, কারণ ওইদিকে 4 হুইলার বা যে বড়ো গাড়ি সেগুলোর ভিড় থাকে, জ্যাম থাকে, যার কারণে সব উপরে রাস্তা দিয়ে যাতায়াত করে। তো আমরাও সেটাই করলাম, উপরে রাস্তায় উঠে গেলাম। তো এই যে সেই নদী, ফারাক্কা ব্রিজ, এটা
আর এই যে নদী কতটা চওড়া, খালি দেখো কতটা চওড়া নদীটা। আর ব্রিজটাও অনেকটা বড়, অনেকটা লম্বা। এক সাইড দিয়ে ট্রেন লাইন, এক সাইড দিয়ে বাস লাইন। এতদিন ফারাক্কার ব্রিজ অন্যের ভিডিওতে দেখেছি, অনেক রিলসে দেখেছি, আজকে নিজের চোখে দেখছি, প্লাস তার সঙ্গে নিজে ভিডিওটা ক্যাপচার করছি। আর টেম্পারেচার অনেক হাই আছে, কখনো মেঘলা কখনো রোদ, গরমও হচ্ছে প্রচণ্ড পরিমাণে। এখানটা পার করে গিয়ে সামনে কোনো এক রেস্টুরেন্ট দেখবো, দেখে সেখানে খাওয়া দাওয়া করার চেষ্টা করছি, নয়তো আর হচ্ছে না। শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কারণ একভাবে চালিয়ে যাচ্ছি বাইক, একটু রেস্টেরও প্রয়োজন আছে। দেখো এই সেই ফারাক্কা ব্রিজ আর এই সেই নদী। কখনো কখনো বর্ষার সময় তার নিজের ভয়াল রূপটা ফুটিয়ে তোলে। আর এই সেই গেট, ফারাক্কা ব্রিজের যে গেট আছে সেই গেটগুলোতে যে সাদা সাদা যে এগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে গেট। ওদিকে একটা ব্রিজ আছে যেখান দিয়ে সব কিছু যাতায়াত করতে পারে, ওটা নতুন ব্রিজ আর এটা হচ্ছে পুরানো ব্রিজ। তো এই যে মেঘ ছেয়ে আসছে। আর আমি যে রেনকোটটা নিয়েছি আমার মনে হয় না এই জ্যাকেটটার উপর দিয়ে হবে, কারণ এটাতে অনেক যে প্রোটেক্টরগুলো ইউজ করা আছে অনেকটা মোটা। আর এই দেখো নদী, ফারুক দাঁড়িয়ে আছে, কিছু সমস্যা হয়েছে মনে হয়। আমি সামনে এগিয়ে যাই। কারণ এখানে দাঁড়ালে সমস্যা হতে পারে যাতায়াতে। শেষ হয়ে গেল ব্রিজ। কিন্তু এখনো জ্যাম কাটেনি। আমাদের 3 নম্বর টোল প্লাজা। তো 3 নম্বর টোল প্লাজা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড। তো এটা আমাদের 3 নম্বর টোল প্লাজা। আবারও সেম প্রসেস, লেফট সাইড দিয়ে বেরিয়ে যেতে হবে। ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। তো আমরা লাঞ্চ করার জন্য এই হোটেলটায় দাঁড়িয়েছিলাম, এই রাজপথ হোটেল অ্যান্ড ধাবা। খাবার দাবার ভালো, খারাপ নয়। ভেজ থালি নিয়েছিলাম আর তার সঙ্গে মাছ নিয়েছিলাম। তো দুজনের মিলিয়ে 180 টাকা হয়েছে, সস্তার মধ্যে। তো চলো লাঞ্চ কমপ্লিট, আবারও সেই জার্নি শুরু। এখনও 219 কিলোমিটার বাকি, 219 কিলোমিটার কমপ্লিট করতে হবে। আর আমরা সকাল থেকে 300 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। তো বাকি 219 কিলোমিটারের জন্য জার্নি আবারও শুরু করলাম। হুগলি টু সিকিম রাইডের আজকেরটা পার্ট 1 হচ্ছে। তো আমি চেষ্টা করবো আজকে রাত্রির মধ্যে, যদি হোটেলে ওয়াইফাই পাই বা নিজের ওয়াইফাই দিয়ে যদি আপলোড করা যায়, তাহলে আজকেই পার্ট 1টা দিয়ে দেবো, নয়তো কালকে দেব। আর বাকি চেষ্টা করছি ডে টু ডে আপডেট করার জন্য। তো হোটেলে যদি ওয়াইফাইয়ের ব্যবস্থা থাকে তাহলে হয়ে যাবে, আর যদি না হয় তাহলে হয়তো 1-2 দিন ডিলে হবে।
ঠিক আছে, চলো বাকি এভাবেই আমি রাইড করতে থাকি আর তোমরা আমার রাইডের মজা নিতে থাকো। আর অবশ্যই তোমার শিক্ষা দেওয়ার জন্য বা আমি একজন নতুন হিসেবে যারা নতুন মোটো জার্নি শুরু করবে ভাবছো তাদের জন্য একটা বেস্ট ভিডিও এটা হতে পারে। কারণ আমি আমার নিজের সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করছি বা আরও করব, তো তার জন্য পুরো কন্টিনিউ করো ভিডিওটা, লাস্ট পর্যন্ত দেখো। আর বাকি নেক্সট শিলিগুড়ি থেকে সিকিম বা সিকিমের সমস্ত সব কিছু পার্ট 2 আর 3তে আমি দেওয়ার চেষ্টা করব। টোটাল এটাকে 3টেতে ভাগ করব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো প্রতিটা পার্ট দেখবে তোমরা, বহু কিছু দেখতে পাবে, বহু এনজয় করতে পারবে, বহু কিছু শিখতে পারবে। একটা টোল প্লাজা আসবে রায়গঞ্জের, আমরা মালদা কমপ্লিট করে ফেলেছি, এবারে সামনে রায়গঞ্জ ঢুকছে। তারই যে সাইনবোর্ডগুলো দেখতে পাচ্ছ, তো সামনে টোল প্লাজা আছে রায়গঞ্জের। চলো তোমাদের টোল প্লাজাটা দেখিয়ে দিই। এইটা আমাদের 4 নম্বর টোল প্লাজা পড়লো, আর এখানে লেখা আছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড। তাহলে এটা কি হলো, ফারাক্কা যে আমাদের মালদা ফারাক্কা যেটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেল, আর এখন আমরা প্রবেশ করব রায়গঞ্জে। তো এটা হলো সেই টোল প্লাজার ফুটেজ। তো সেম প্রসেস, লেফট সাইড দিয়ে বেরিয়ে যাব। তো আমি ফেসে গেলাম এই লাভাঙা চেরাভাঙা প্লাস্টিকের জুতো ছেঁড়া পুরাতন বই খাতা। ও দাদা চলো চলো, হয়ে গেছে কমপ্লিট। এবার শুধু গাড়িটাকে ছোটাবো, ঠিক আছে, কেননা সিধা রাস্তা, আর কোনো ঝামেলা নেই। রায়গঞ্জে ঢুকে গেছি, এবারে চোখ বুঝে গাড়ি চালালে হবে না, রাস্তায় যা গর্ত হয়ে আছে, একবার যদি পড়ি সব স্বপ্ন শেষ। সাবধানে গাড়ি চালাতে হবে। সামনে আর একটা ফ্লাইওভার আছে, এটা রানীগঞ্জ টোল প্লাজাটা পার করে এসি এই ফ্লাইওভার পড়বে। তো এখন সব জায়গাতেই এই ফ্লাইওভার হয়ে গেছে, ওই জন্য ফ্লাইওভারের যে মজা সেই মজাটা আর সেই পরিমাণে নেই। মানে আগে কি হতো, খুব কম পরিমাণে ছিল, সেই ক্ষেত্রে একটা ফ্লাইওভারে ওঠার যে একটা আনন্দ বা মজা সেই জিনিসটা ছিল, কিন্তু এখন সেটা নেই। এতক্ষণ বাদে একটা ভিউ পেলাম, অসাধারণ সুন্দর ভিউ। দেখো ঠিক রাস্তাটা এইভাবে বেন্ড হয়েছে আর সাইডে গাছ আছে, বেশ একটা আলাদাই ফিল লাগছে, অসাধারণ লাগছিল। আর এই যে সূর্য মামা ঠিক চোখের সামনে, দেখো ঠিক আমার হেলমেটের কাছে আলোটা দিচ্ছে, আর ওই আলো দেওয়ার ফলে রিফ্লেকশন আসছে কাঁচের উপরে। ঠিক আছে, সব কিছু নিয়েই তো মজা, কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো সূর্যের তেজ, সব কিছুই সহ্য করতে হবে। অনেকটা পথ চলে এসেছে, আর এখন দেখো সময় হচ্ছে তোমার 3:36 হয়েছে। দেখো কাঁটাতে দেখতে পাচ্ছ 3:36। সেই সকাল 5:45 বাইক স্টার্ট করেছিলাম, আর এখন বাজে 3:37। মাঝে একবার টি ব্রেক আর একবার আধা ঘন্টা লাঞ্চ ব্রেক নিয়েছিলাম, তারপর থেকে কন্টিনিউয়াস বাইক নিয়ে চলছে আমাদের রাইড। তো
রায়গঞ্জ ক্রস করে আমরা দাঁড়িয়ে আছি রাস্তায়, কারণ বাইক অনেক হিট করছিল। বাইকটাকে ঠান্ডা করার জন্য 5 মিনিট সময় দিলাম, নিজেরাও ফ্রেশ হয়ে নিচ্ছি। আর পানির তেষ্টা পেয়েছিল, পানিটাও খেয়ে নিয়েছি। 5 মিনিট পরে আবারও সে শিলিগুড়ির উদ্দেশ্যে জার্নি স্টার্ট করব। তো তোমরা মোটো ব্লগ পুরো দেখো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের ভালোবাসাটা খুবই প্রয়োজন আছে। কারণ তোমাদের ভালোবাসা ছাড়া না আমি মোটিভেট হতে পারবো, না তোমাদেরকে নতুন নতুন ভিডিও প্রেজেন্টেশন দিতে পারবো। তো অবশ্যই আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে লাইক করে দাও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এই যে আমাদের বাইক, এই যে ফারুক, এই যে ফারুকের গার্লফ্রেন্ড ডোমিনার, ঠিক আছে, এইটা আমার গার্লফ্রেন্ড, এটা ওর গার্লফ্রেন্ড। তো দুজনে রেস্ট করছি, করে আবারও যাব। বাইকে রেস্ট কমপ্লিট, আবারও জার্নি স্টার্ট করলাম। তো ফারুক চলে গেছে অনেকটা, আমি পিছনে আছি, একটু টেনে ডিস্টেন্সটা কভার করে নিই। তো আর এদিকে সূর্য ডুবতে চলেছে, কারণ এখন সময় হচ্ছে 4:11, আর কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে। আর আমরা আমাদের জার্নি এইভাবেই কন্টিনিউ করব যতক্ষণ না শিলিগুড়ি পৌঁছাচ্ছি। আরও একটি টোল প্লাজা, তো এটি কোথাকার টোল প্লাজা দেখা যাক। এটা আমাদের 5 নম্বর টোল প্লাজা। হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি গেট। সাইনবোর্ড দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে টুঙ্গিদিঘি 9 কিলোমিটার, ডালখোলা 32 কিলোমিটার, আর শিলিগুড়ি 162 কিলোমিটার। তো এখনও শিলিগুড়ি যেতে আমাদের 162 কিলোমিটার বাকি। তো দেখা যাক কোন টাইমে গিয়ে পৌঁছাই, কারণ ম্যাপ বলছে যে 7:30 বাজবে, বাট আমরা যেভাবে বাইক চালাচ্ছি হয়তো তার আগেও পৌঁছে যেতে পারি। আর যদি রাস্তায় জ্যামে পড়ি তাহলে হয়তো 7:30 8টাতে হয়েই যাবে। তো আর এদিক ওদিক সময় না ওয়েস্ট করে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়ার। বলছে যে এখনও যেতে শিলিগুড়ি পৌঁছাতে 3 ঘন্টা 6 মিনিট সময় লাগবে। সময়টা হচ্ছে 7:52, মানে 8টা ধরে নাও। তো 8টা বেজে যাবে আমাদের শিলিগুড়ি পৌঁছাতে। এখনও অনেকটা, এখন বাজে 4:46, মানে এখন অনেকটা পথ। আর আমরা যাচ্ছি কিষানগঞ্জ হয়ে, ওদিকে যাব। কিষানগঞ্জ আর রামপুর ওই দিক হয়ে আমরা বেরিয়ে যাব। সূর্যটাকে একবার দেখাও, কত সুন্দর লাগছে, তাই না? ও সূর্য ওঠার টাইম আর ডোবার টাইম একটা আলাদাই সিন তৈরি হয়ে যায়। দেখো কত সুন্দর লাগছে, দেখতেই মন চাইছে। সূর্য ডোভার সন্ধ্যা একটা আলাদাই ব্যাপার। আর এটা ভেবেও টেনশন হচ্ছে যে অন্ধকার হয়ে যাবে। আমরা আরেকটু আগে হয়তো বের হলে আরেকটু আগে পৌঁছে যেতাম, বাট সকালবেলায় একটু ভিডিও করব বলে যার কারণে একটু লেট করে বেরোনো, কারণ গোপ্রোই নাইট ভিউ পুরো বেকার আছে, যার কারণে সকালে একটু লেট করে বের হলাম যাতে তোমাদেরকে পরিপূর্ণ ভিউটা দিতে পারি। আমরা এতক্ষণ ছিলাম, আর শিলিগুড়ি যাওয়ার জন্য যে রুট সেটি হচ্ছে NH-27। আর এই রাস্তাটা
পুরো তোমার শিলিগুড়ি পর্যন্ত চলে গেছে। ফারুক পিছনে চলে এসেছে। তো এই রাস্তাটা আমরা সিধা শিলিগুড়িতে গিয়ে উঠবো গঞ্জে। আর এখান থেকে 97 কিলোমিটার বাকি শিলিগুড়ি। তো আমি একটু জোরে ট্রেনে আসলাম, তো ফারুক অনেকটা পিছনে পড়ে গেছে। তো আমি একটু ধীরে ধীরে চালাই, কারণ ও আসুক, তারপর একসাথে যাব। আর বেশিক্ষণ লাগবে না, আর 2 ঘন্টা মতো বাকি আছে শিলিগুড়ি যেতে। কারণ অনেকটা পথ, সারা দিন একভাবে বাইক চালাচ্ছি, একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আমার লাইফে। কারণ এতটা লং বাইক কখনো চালায়নি। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ঠিক আছে, বাট পুরো 12টা ঘন্টা কন্টিনিউ বাইক চালানো মুখের কথা নয়। একমাত্র যারাই মোটো রাইড করে, বা আমার মতো যারা মোটো ব্লগার আছে, ঠিক আছে, যারা স্বপ্ন দেখতে ভালোবাসে, যারা স্বপ্ন পূরণ করতে ভালোবাসে, তাদের কাছে এগুলো কিছুই না। হয়তো শরীরে সামান্য কিছু কষ্ট হয়, যেটাকে আমরা স্কিপ করে থাকি। তো আমিও সেটাই করছি, কারণ শরীরে অনেক প্রবলেম হচ্ছে। কিন্তু যদি প্রবলেমের কথা ভাবতে চাই, তাহলে আমার স্বপ্নটা পূরণ হবে না। চলে এসেছি শিলিগুড়ি। আর আমরা এখন আছি এই মুহূর্তে যে বাগডোগরা এয়ারপোর্ট আছে, এই বাগডোগরা এয়ারপোর্টের ঠিক পাশে আছি। আর আমরা এখন যাচ্ছি সেবক রোড, কারণ সেখানে আমাদের রুম নেওয়ার আছে। তো এদিকে আমরা মেক মাই ট্রিপের চেষ্টা করলাম, বাট নিচ্ছে না, সবই আনঅ্যাভেলেবেল প্রাইস দেখাচ্ছে। তো কী কারণ জানি না। তো আমরা যাচ্ছি, গিয়ে ডাইরেক্ট কথা বলবো, দিয়ে দেখবো কি হয়। তো এখনও আমাদের সেবক যেতে লাগবে 39 মিনিট ধরেছিল, কারণ আমরা সিগন্যাল বুঝতে পারিনি, অন্য রং সাইডে ঢুকে গেছিলাম, যার কারণে ফাইন করবে বলছিল। স্যারকে অনেক রিকোয়েস্ট করার পরে, বোঝানোর পরে তিনি ফাইনালি আমাদেরকে ছেড়েছে। তো এখন আমরা যাচ্ছি হোটেল খোঁজার উদ্দেশ্যে। দেখা যাক হোটেল পাওয়া যায় কি যায় না। আর আজকে সানডের বাজার আছে, ট্যুরিস্টের অনেক ভিড়ও আছে, আবার পুজোর ছুটিও পড়ে গেছে, যার কারণে সব এদিকে ঘুরতে এসেছে। কারণ আমরা আসার পথে বহু বাইকারদের দেখেছি যে যারা পুরো টিম নিয়ে ঘুরতে এসেছে। আর এটা পুরো লম্বা মার্কেট, আগে থেকে, অনেকটা আগে থেকে শুরু। এটা পুরো মার্কেট, আর উপরে ফ্লাইওভার আছে। এটা হচ্ছে বাগডোগরা মার্কেট। আর ওই অপোজিটে রাইট সাইডে বাগডোগরা যে এয়ারপোর্ট সেটি আছে ওই সাইডে। আর আমরা যাচ্ছি মার্কেটের পাশ দিয়ে। এদিকের ওয়েদারটা অনেকটা ঠান্ডা ঠান্ডা। চলো, যখন রুম নেবে তখন তোমাদের সঙ্গে আবারও কথা হবে। এনজয় করে নাও, এরপরে রুমে ঢুকে গেলে তোমাদেরকে এই ভিউটা দিতে পারবো না। দেখো চার ধারের একটু ভিউটা তোমরা দেখে নাও। এই যে নিচে মার্কেট, এইদিকেও মার্কেট, এই রাস্তা। একটা অন্যরকম পরিবেশ। রুম পেয়ে গেছি। তো এই যে আমাদের রুম, আর এই রুমের ভাড়া নিয়েছে 1200 টাকা। অন্য অন্য জায়গায় আরও বেশি বলছিল, তো এখানে একটু কমে পেয়েছে। আর এসি রুম দিয়েছে, রুম।
তেল ও ফ্রেশ হচ্ছে।